আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। সবার কাছে প্রশ্নপত্র তো আছে, তাই তো? হ্যাঁ, তো সবার কাছে প্রশ্নপত্র আছে, এখন চলো স্টার্ট করা যাক। বলছে হুইচ ভিটামিন ইজ নিডেড ফর প্রপার ক্লটিং অফ ব্লাড। আচ্ছা, ভিটামিন কে না বলে যদি আমি একটা একটু ভালো ভালো উত্তর দিই এটার, যেটাকে ফাইলোকুইনন বলে, কারোর কোনো অসুবিধা হবে? ফাইলোকুইনন। আচ্ছা, বায়োলজির কে আছিস সেখানে? আফিউর আছিস না? আফিউর আছিস তো বোটানি? হ্যাঁ, যখনই জিজ্ঞেস করবো আটকাবে, কারণ আমি বায়োলজি স্টুডেন্ট নই। হ্যাঁ, বলবি। তাহলে ভিটামিন কে হচ্ছে নিডেড হচ্ছে প্রপার ক্লটিং অফ ব্লাড, যেটা হচ্ছে ভিটামিন কে অর ফাইলোকুইনন। ফাইলোকুইনন কেন বললাম না এটা? QUINONE, যেটা সব থেকে সুবিধাজনক। হ্যাঁ, ফাইলোকুইনন আমি লিখে দিচ্ছি, তো অসুবিধা নেই। এরপরে তোমাদের একটা 2013 সালে একটা প্রশ্ন পড়েছিল, ভিটামিন কে পার্টিকুলারলি এইটাই কোন গ্রুপের মধ্যে পড়ে? ঠিক আছে, এটাকে বলা হয় কোয়াগুল্যান্ট গ্রুপ। কি বলে? কোয়াগুল্যান্ট বা কোয়াগুল্যান্টস, এই গ্রুপের মধ্যে এই ভিটামিনটা পড়ে। এর থেকে বেশি আর আমাকে জানতে চাস না, তাহলে আমি বলতে পারবো না। তোমাদেরকে জানতে চেয়েছিল কি, যে এটা হচ্ছে কোন গ্রুপের মধ্যে পড়ে, না সেটা হচ্ছে কোয়াগুল্যান্ট গ্রুপের মধ্যে পড়ে। কারুর মাইকটা একটু অফ কর, মনে হচ্ছে কারুর বাড়িতে খুব কথাবার্তা হচ্ছে। একটু অফ কর মাইকটা। কোয়াগুল্যান্ট গ্রুপ, ঠিক আছে, বেশ। এরপরে আর কি জানতে হবে, না তোমাদেরকে জানতে হবে ভিটামিনটা কোথা থেকে পাওয়া যায়। মানে আমরা জেনারেলি নেচারের কাছ থেকে, মানে নেচার যেটাকে বলে, সেটা আমরা কোথা থেকে পাই। নেচারে ভিটামিন কে কোথা থেকে পাওয়া যায়, না সেটা হচ্ছে আমাদের যেটা জেনারেল জিনিস, যেটা হচ্ছে আমাদের কোথা থেকে পাওয়া যাবে, গ্রিনারিজ যেটাকে বলে। হ্যাঁ, ব্রোকলি, হ্যাঁ, ব্রোকলি থেকে পাওয়া যাবে, স্পিনাচ থেকে পাওয়া যাবে। হ্যাঁ, সবটাই জানতে হবে তোমাদেরকে। স্পিনাচ থেকে পাওয়া যাবে, ক্যাবেজ থেকে পাওয়া যাবে, ক্যাবেজ থেকে পাওয়া যাবে। হুম, লেটিউস বা লেটুস যেটাকে বলে, ওটাকে কি বলে বাংলায়? লোটে শাক নাকি? হ্যাঁ, এই সমস্ত জিনিস থেকে কি পাওয়া যায়? ভিটামিন কে পাওয়া যায়। আর কি জানতে হবে, যদি ভিটামিন কে আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয়, কি বললাম? ডেফিসিয়েন্সি, তাহলে আমাদের কি রোগ হবে? যদি ডেফিসিয়েন্সি আমাদের ভিটামিন কে কমে যায় শরীরে, আর কি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হয় বলতে পারবি কেউ? অস্টিওপোরোসিস। কি বলে? অস্টিওপোরোসিস। তাহলে ডেফিসিয়েন্সির জন্য কি হবে? অস্টিওপোরোসিস। তাহলে ভিটামিন কে সম্পর্কে কটা আমাদের জানা হয়ে গেল। বাকি রইল কে? ভিটামিন ই। বেশ, চলো জানা যাক। কে বলবি বল? ভিটামিন কে এর, ভিটামিন ই এর সাইন্টিফিক নেম কি? টোকোফেরল। ভেরি গুড, টোকোফেরল। তাহলে ভিটামিন ই এর নাম হচ্ছে টোকোফেরল। আচ্ছা ভিটামিন, আচ্ছা যেমন হচ্ছে ধর আমাদের এখানে ব্লাড ক্লটিং এর জন্য দরকার কি? ভিটামিন কে, ব্লাড ক্লটিং, ঠিক আছে, ক্লটিং অফ ব্লাড। ভিটামিন ই আমাদের শরীরে কিসের জন্য দরকার? হেলদি স্কিন অ্যান্ড আইজ, মনে থাকবে। হেলদি স্কিন অ্যান্ড আইজ, যেটা আমার খুবই দরকার। তাহলে টোকোফেরল হচ্ছে তার সাইন্টিফিক নেম। কিসের জন্য প্রয়োজন আছে আমাদের শরীরে? হেলদি স্কিন অ্যান্ড আইজের জন্য। বেশ দাদা। আর ইমিউন সিস্টেমের জন্যও দরকার ভিটামিন ই। এবার সোর্সেস কি আছে ভিটামিন ই এর? যে সোর্সেস গুলো সেগুলো কি কি? ভিটামিন ই এর সোর্সেস হচ্ছে সানফ্লাওয়ার, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট রেলওয়ের জন্য, কিচ্ছু করার নেই। কর্ন, হুইট গ্রেন বা গ্রেম যেটাকে বলে, হুম। তারপর হচ্ছে সয়াবিন অয়েল, সয়াবিন অয়েল, হ্যাঁ। সমস্ত ধরনের যে নাটস, অর্থাৎ যে যে নাটস গুলো তোরা জানিস আর কি, হ্যাঁ, সেই নাটস গুলো থেকেও পাওয়া যায়। কি পাওয়া যায়? ভিটামিন ই। এগুলো সবই হচ্ছে ভিটামিন ই, ভাইটামিন ই। বা এখন থেকে বলতে শুরু কর, তাহলে সুবিধা হবে, যেটা হচ্ছে টোকোফেরল।
হুইট গ্রেম, হুইট গ্রেম, ঠিক আছে, সোয়াবিন অয়েল, নাটস, সমস্ত ধরনের অল কাইন্ড অফ নাটস, ঠিক আছে, সেগুলো সমস্ত থেকে পাওয়া যাবে কি ভিটামিন ই। আচ্ছা বেশ দাদা বুঝলাম। এবার আমার একটা কথা বলো, এটা হচ্ছে হেলদি আই বা স্কিনের জন্য দরকার, সবই তো বুঝলাম দাদা। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ই হলে কি হয় সেটাও বলে দাও। অর্থাৎ যদি আমাদের শরীরে কমে যায়, ডেফিসিয়েন্সি যদি দেখা যায় ভিটামিন ই এর, তাহলে আমাদের কি হয় বলো? ফার্টিলিটির প্রবলেম হয়, ভেরি গুড। তবে ওইটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যামিনিয়া। কি বললাম? হেমোলাইটিক অ্যানিমিয়া, রক্তাল্পতার একটা ব্যাপার। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, ঠিক আছে। ডেফিসিয়েন্সি যদি আমাদের শরীরে এটার হয়, তাহলে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। ক্লিয়ার হয়ে গেল? বাকি অপশনে কি ছিল? ভিটামিন ডি আর ভিটামিন এ। এবার আমাকে বলো ভিটামিন ডি এর নাম কি? কি বলো এটাকে? ভিটামিন ডি যদি আমরা বলি, ভিটামিন ডি এর সাইন্টিফিক নাম কি? ক্যালসিফেরল, ক্যালসিফেরল, ঠিক আছে, ক্যালসিফেরল। এবার ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? এগস, তারপরে সানলাইট থেকে পাই নাকি? সানলাইট থেকে পাই ভিটামিন ডি ধর, হ্যাঁ, আর এগস থেকে পাই, বা যেটাকে এগের যেটাকে বলা হয় ইয়োক, ইয়োক, এগ ইয়োকস, এগ ইয়োকস, হ্যাঁ, এগের যে ইয়োক গুলো রয়েছে সেটা, ঠিক আছে। বেশ ঠিক আছে। ভিটামিন ডি আমাদের শরীরে প্রয়োজন কেন? মানে হেলদি বোনসের জন্য, হেলদি বোনসের জন্য। আর যদি ভিটামিন ডি এর মানে এফিসিয়েন্সি দেখা যায়, মানে আমাদের যদি কমে যায়, ডেফিসিয়েন্সি দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে রিকেট। একটা পড়বো, একটা কোশ্চেন থেকে যেন একদম পুরো গোটাটা শেষ করা যায়। আর পড়ে রইল কে? ভিটামিন এ। তাহলে ভিটামিন এটা এখানে আলোচনা করা যাক। বলো ভিটামিন এ, তোমাদের পরীক্ষায় এসেও ছিল, যারা দিয়েছো হয়তো ইয়ে। ভিটামিন এ এর নাম কি? রেটিনল, তাই তো? ভিটামিন এ হচ্ছে রেটিনল। এটা কোথা থেকে পাওয়া যায়? ফিশ, ডেয়ারি প্রোডাক্ট, যে কোনো ধরনের যে ডেয়ারি প্রোডাক্ট গুলো রয়েছে, হ্যাঁ, ডেয়ারি প্রোডাক্ট থেকে পাওয়া যাবে, এগস থেকে পাওয়া যাবে। হুম, এটা প্রয়োজনীয়তাটা কোথায়? হ্যাঁ, আচ্ছা গাজর, আচ্ছা এটা প্রয়োজনীয়তাটা কোথায়? নর্মাল ভিশনের জন্য প্রয়োজন। আগে বল এটা কিসের জন্য প্রয়োজন? নর্মাল ভিশন, রিপ্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রোডাকশনের জন্য প্রয়োজন, ঠিক আছে, গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলোর জন্য দরকার। আর এটার যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? তাহলে হবে রাতকানা, বা যেটাকে বলে ব্লাইন্ডনেস নাকি, বা রাতকানা। রাতকানার ইংরেজি কি হয়? তাহলে ক্লিয়ার হলো? তাহলে কোশ্চেন ছিল আমাদের ব্লাড ক্লটিং এর জন্য কোনটার দরকার, অ্যান্সার হয়ে গেছিল কি আমাদের ভিটামিন কে, ঠিক আছে। তার সাইন্টিফিক নেম হচ্ছে আমার ফাইলোকুইনন। কোথা থেকে পাওয়া যাচ্ছে? সমস্ত ধরনের যে গ্রিন গুলো আছে, গ্রিন ভেজিটেবলস, ব্রোকলি, স্পিনাচ, ক্যাবেজ, হ্যাঁ, লেটুস। হুম, এটা যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের হয় কি? অস্টিওপোরোসিস, মনে থাকবে। আর এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে এটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কোয়াগুলেন্ট গ্রুপের মধ্যে রয়েছে। ভিটামিন ডি যদি বলা হয় সেটাকে বলা হয় ক্যালসিফেরল। এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? এগ ইয়োক, সানলাইট, এ সমস্ত জিনিস থেকে। এটা দরকার কিসের জন্য? না হেলথি বোনসের জন্য দরকার। আর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের হবে রিকেট। ভিটামিন ই, তার নাম কি? টোকোফেরল। তো টোকোফেরল হচ্ছে আমাদের হেলথি স্কিন এবং আইজ এর জন্য দরকার। এবং এটার যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে ডেফিসিয়েন্সি হলে আমাদের দেখা যাবে হেমোলাইটিক অ্যানিমিয়া, এবং তার সাথে সাথে যেটা আমাদের আফিউর বললো যে রিপ্রোডাকশনও আসার দেখা যায়, হ্যাঁ। আর এটা কোথায় কোথা থেকে পাওয়া যায়? না নাট, সোয়াবিন অয়েল, গ্রিন, হোয়াইট গ্রিন, মানে গ্রিম থেকে, কর্ন থেকে, সানফ্লাওয়ার থেকে, এ সমস্ত জিনিস থেকে পাওয়া যায়। সানফ্লাওয়ার বলতে সানফ্লাওয়ার যে অয়েল রয়েছে সেখান থেকে। ক্লিয়ার?
এরকম করে প্রত্যেকটা প্রশ্নকে অ্যানালিসিস করে পড়তে হবে। সেকেন্ড কোশ্চেন কি বলছে? বলছে প্যারাসিটামল ইজ ফাউন্ড ইন ফার্স্ট এড বক্সেস, হোয়েন অ্যান্ড হোয়াই শুড দিস ড্রাগস বি টেকেন? এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও বলতে পারবে যে প্যারাসিটামল কেন হয়। আমার প্রশ্ন হচ্ছে প্যারাসিটামলের সাইন্টিফিক নেম কি? এন অ্যাসিটাইল, এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। মনে থাকবে কি মনে থাকবে না? এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। ঠিক আছে, তোমরা গুগল খুলে একটু সংকেতটা দেখে নিও। এটার তোমাদের পরে পরীক্ষায় C8H9NO2, এটা হচ্ছে প্যারাসিটামলের সংকেত। আর এর অ্যান্সার কি হবে? যেখানেই তোমরা দেখতে পাও জ্বর হলেই বলে প্যারাসিটামল খেয়ে নিতে, তো স্বাভাবিক ব্যাপার। টু ইজ মাইল্ড পেন অ্যান্ড রিডিউস হাই টেম্পারেচার। ক্লিয়ার হলো না? হলো না? একটু হ্যাঁ হু দিস, একবারে চুপ হয়ে যাস না। নেক্সট, স্ট্যান্ডিং আপ অ্যান্ড সাপোর্টিং দ্য লোয়ার ব্যাক উইথ হ্যান্ডস। দেখবি অনেক সময় সেই আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরই কি করি বলতো, উঠে দাঁড়ানোর পর কোমরটা একটু কোমর ভাঁজা যেটাকে বলে এক কথায়, ঠিক আছে? তো বলছে দেন জেন্টলি আর্চিং ব্যাক অ্যান্ড হোল্ডিং দিস পশ্চার ফর সাম টাইম ইজ কল্ড। সেটা কি বলে এক কথায়? এটা ফালতু কোশ্চেন, এটাকে বলা হয় ব্যাক আর্চিং। এটা রেলে খুব, এটাও রেলের প্রশ্ন কিন্তু, হ্যাঁ খুব সাবধান, রেলে কিন্তু যা খুশি দিতে পারে, রেলের জিকের কোনো মা বোন নেই। বলে দেবে 10 টাকা 10 টাকা নোটের উইথ কত বা ব্রেথ কত, হ্যাঁ যে কতটা লম্বা হয়, এরকম প্রশ্নও রেল দিয়ে দেয়। সুতরাং রেলওয়ে থেকে তোমরা কিন্তু কোনো ভালো কোশ্চেন আশা করে যেও না যে যা পড়ে যাবো তাই পড়বে, ওই জন্য সবটা পড়তে হবে। এবার এইটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনেটিক্স থেকে দিয়েছে, দেখো বলছে ইফ দ্য জেনোটাইপ অফ এ প্ল্যান্ট ইজ TTRR, দ্য ফেনোটাইপ উড বি। আচ্ছা দাদা, জেনোটাইপ আর ফেনোটাইপ জিনিসটা কি? দেখো জেনোটাইপ আমি তো খুব ভালো করে বোঝাতে পারবো না, তবু যতটুকু পাচ্ছি, জেনোটাইপ যেটা সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, মানে যেটা তোমার মানে কি বলবো ভেতরে দেখা যাবে। জেনোটাইপ হচ্ছে কি, যেটা হচ্ছে শরীরের ভেতরে, ঠিক আছে? মানে এক কথায় বলতে গেলে দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টস আ সিঙ্গেল ক্যারেক্টার অর এ সেট অফ ক্যারেক্টার্স। এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি না, পরে বলছি। তো জেনেটিক এটা একটা কন্ডিশন, এটাকে বলে জেনোটাইপ। আর এইটার জন্য যেটা শরীরে আমরা বাইরে দেখতে পাই, জিনগত বৈশিষ্ট্যের জন্য যেটা আমাদের বাইরে পরিলক্ষিত হয়, সেটাকে বলা হয় ফেনোটাইপ। বুঝলি কি বুঝলি না? ধর আমার বাবাও গেঁড়া, আমার মাও গেঁড়া, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে জেনেটিক্যালি আমি কি গেঁড়া হব, এটা বোঝা যেতে পারে। মানে ফর অ্যান এক্সাম্পল বলছি আমি, কেউ কেউ নাও হতে পারে, হ্যাঁ কেউ কেউ লম্বাও হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, জেনোটাইপ হচ্ছে যেটা শরীরের ভেতরে হচ্ছে, আর তার জন্য যেটা পরিলক্ষিত হয় সেটাকে বলা হয় কি ফেনোটাইপ। ক্লিয়ার? বোঝা গেল কি বোঝা গেল না? এবার জেনোটাইপ আর ফেনোটাইপের মধ্যে কিছু ব্যাপার আছে, কিরকম করে হয়, ধর ধর একটা জিন, হ্যাঁ কিরকম করে বোঝা যায় সেটাকে। এবার এইগুলো আর কি হোমোজেনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস, দু ধরনের হয়। জেনোটাইপ কি ধরনের হয়? একটা হচ্ছে হোমোজেনিয়াস, এটা জানতে হবে। হ্যাঁ, হোমোজেনিয়াস বানানটা ভুল লিখছি আমি, এক সেকেন্ড। হোমোজেনিয়াস, এই খুব খতরনাক বানান এদের, ZYG, হ্যাঁ OUS। আর একটাকে কি বললাম? হেটেরো। এগুলো সব তোদের আছে 12-এর চ্যাপ্টারে আছে, কিন্তু তোদের তো পড়েছিস হয়তো, আমি জানি না, এগুলো 11-12-এর চ্যাপ্টারে আছে হয়তো, আমি কোনোদিন পড়ি নাই ভাই। এবার ধর কিরকম ব্যাপারটা দেখ, ধর এটা একটা জিন আর এটা একটা জিন। ছবিতে কনসেন্ট্রেট করিস না, কারণ আমি খুব ভালো ছবি আঁকতে পারি তো। এটা একটা বি জিন, এটাও একটা বি জিন, এটা জিন ধরে নে না, হ্যাঁ আমারই ধরে নে। এটা হ্যাঁ ক্রোমোজোম আর কি, হ্যাঁ এটা একটা ধরে নে, এটাও হচ্ছে ছোট হাতের বি। এবার হোমোজিনিয়াস যদি হয় তাহলে হবে কি রকম? বি বি অর বি বি, একই রকম হোমো, একই রকম ক্রোমোজোম থাকবে।
আর যদি হেটেরোজিনিয়াস হয় তাহলে বদলে যাবে, বি বি, অর হতে পারে কি বি বি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ধর ফর অ্যান এক্সাম্পল আমি যদি তোদেরকে বোঝাই, যে ধর টি টি হচ্ছে একটা জিন, অর হ্যাঁ ধর একটা টি রয়েছে, একটা ছোট টি রয়েছে, এটাকে কি বলবি তোরা? হোমো। আর এটাকে বলবি হেটেরো। এবং টি স্ট্যান্ডস ফর টলনেস, টি স্ট্যান্ড ফর টলনেস, টি আর টি দুজনাই হচ্ছে স্ট্যান্ড ফর ধর টলনেস। এবার তোমরা আমাকে বল, একটা সাধারণ উত্তর দে, দুটোই বড় হাতের টি রয়েছে, তাহলে এই ছেলেটা লম্বা হবে না মেটে হবে? ব্যাস, এই তো শিখে গেছিস। টল হবে, টলনেস নয় টল হবে। এই ক্ষেত্রে এটাতেও লম্বা হবে, কেন না বড়, মানে যেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে ঠিক আছে। আর ধর দুটোই টি টি রয়েছে, একটা ছোট রয়েছে, তাহলে কি হবে? মানে ডোয়ার্ফ হবে। ডোয়ার্ফ মানে বেটে। তো এই ধরনের তোমাদের কোশ্চেন এখানে জানতে চেয়েছে, এবার দেখো ভালো করে, একটা টি টি রয়েছে, একটা ছোট হাতের হার, একটা বড় হাতের হার, তাহলে টি টি কথাটার মানে কি? এইখানে টি টি কথাটার মানে কি? ডোয়ার্ফ, তাহলে ডোয়ার্ফ হয়ে গেল, একটা অপশনে রয়েছে, এখানে দেখো একটা ডোয়ার্ফ রয়েছে, এখানে একটা ডোয়ার্ফ, তাহলে টলের কোনো গল্প এখানে নেই নাকি? টলের কোনো গল্প এখানে নেই, অপশন বাদ দিয়ে দিলাম, ভালো করে শেখো। আর কি রয়েছে? ছোট হাতের আর আর বড় হাতের আর। আর হচ্ছে রাউন্ড শেপের জন্য থাকে, স্বাভাবিক ব্যাপার, তোরা বুঝতেই পারছিস, আর একটা আর। তাহলে আমার একটা কথা বল, আর 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 রয়েছে, তাহলে এটা কি রিঙ্কেলড হবে নাকি রাউন্ড হবে? ব্যাস হয়ে গেল, বুঝে গেছিস। যেটা বড় সেটাই, মানে ওই যেটা বললো কি প্রচ্ছন্ন কি বললি তুই? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই রকম ব্যাপার। প্রকট আর প্রচ্ছন্ন। তোদের জন্য বাংলা পড়াশোনা শুরু করতে হবে আমাকে। তো যাই হোক, ব্যাপারটা বোঝা গেল, যে টিটি আর আর রয়েছে, তাহলে কি হবে? ডোয়ার্ফ অ্যান্ড রাউন্ড। আমি তোদেরকে প্রশ্নই বলছি, যদি টিটি আর টিটি আর 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 এই দিত ধর, তাহলে কি হতো? টল আর রাউন্ড হয়ে যেত, এটাই হয়ে যেত কি টল আর রাউন্ড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা এইরকম প্রশ্ন তোমাদেরকে ঘোলানোর জন্য দিতে পারে, আর কিছু নয়। হ্যাঁ, বড় সড়ো কিছু ব্যাপার নয়, একদম অপশন দেখে ধীরে সুস্থে করবি। চলো, তাহলে আমি আরেকটা কথা বলে দিই, এইটার জন্য হচ্ছে জেনোটাইপের জন্য তৈরি হয় ছেলে কি, যে ছেলে লম্বা হবে না বেঁটে হবে, অর্থাৎ আইদার সে টল হতে পারে অর ডোয়ার্ফ হতে পারে। আর এইটা হচ্ছে কি জেনেটিক্যালি। আর যেটা আমরা বাইরে দেখতে পাই সেটাকে বলে ফেনোটাইপ, অর্থাৎ টলনেস, মানে ছেলেটি লম্বা, ডোয়ার্ফনেস, এরকম ব্যাপারটা। মানে ছেলেটি লম্বা, ছেলেটি বেঁটে, ছেলেটি আমার মতো মোটা সোটা, হ্যাঁ কেউ আছে পাতলা পাতলা, এরকম ব্যাপার আর কি, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা চোখে দেখতে পাই সেটা হচ্ছে ফেনোটাইপ, যেটা ভেতরে তৈরি হচ্ছে সেটা হচ্ছে জেনোটাইপ। নেক্সট, ওটা কারণ এটা ফল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল রিপ্রোডিউস বোথ সেক্সুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেক্সুয়ালি? কথাটার মানে কি দাদা? কথাটার মানে তোমরা বড় হয়েছো, সবাই বুঝতে পারছো, যে মিলন, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের যে মিলন হচ্ছে তার জন্য কি হচ্ছে, মানে কি তৈরি, একটা নতুন জীবন তৈরি হচ্ছে। তো সেইটা না করে কারা জন্ম দিতে পারছে, আবার সেইটা করে কারা জন্ম দেয়, বা দুটোর মাধ্যমেই কারা জন্ম দেয়, যে বোথ, এই যে না, বোথ সেক্সুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেক্সুয়ালি। কিরকম? না, যাদের হচ্ছে যৌন মানে জননের প্রয়োজনও, জনন পদ্ধতির প্রয়োজন পড়েও না, আবার পড়তেও পারে, এরকম। তো এরকম অ্যান্সার হচ্ছে হাইড্রা। এবার তোমাদেরকে আমি একটা লিস্ট দেখাই, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছিস? আমি গুগল থেকে ডাউনলোড করেছি একদম ছাপা ছাপ করে, অত ছাড়া। দেখ, সে কিছু করার নেই। অ্যানিমেলস দ্যাট ক্যান প্রডিউস অ্যাসেক্সুয়ালি। অ্যাসেক্সুয়ালি কথাটার মানে কি? এদের হ্যাঁ মানে প্রয়োজন পড়ে না, সেরকম কে কে আছে? অ্যামাজন মলিফিশ, ওয়াটার ফ্লেয়ার্স, তারপরে কি আছে রে, ওয়ালনাট গ্লাস স্করপিয়ন, হ্যাঁ, মাদ্রিদ ক্রেফিশ,
নিউ মেক্সিকো, উইফটল, এইরকম প্রশ্নই তো দেবে, তো এদের কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, অবশ্যই এমনি এমনি এটা কি এমনি এমনি করতে দিয়েছে? এনিমেল দ্যাট ক্যান প্রডিউস অ্যাসেক্সুয়ালি ও অ্যান্ড সেক্সুয়ালি, এরা দু রকম ভাবেই করতে পারে। সেরকম কি আছে, এই কমডো ড্রাগন রয়েছে, পাইথন রয়েছে, পিঁপড়ে আছে, এই স্টিক ইনসেক্ট আছে, স্টারফিশ আছে, হ্যাঁ, বিজ, বোয়া কনস্ট্রিক্টর বাবা, হাইড্রা আছে, স্পঞ্জ আছে, ওয়াস্প আছে, জেব্রা শার্ক, এটা এখন বিলুপ্ত প্রাণী প্রায়, হ্যাঁ, জেব্রা শার্ক, এই কমোডো কমোডো ড্রাগন, এগুলো সব বিলুপ্ত প্রায় প্রাণী, বাইরে দেখতে পাওয়া যায়। আমাদের যে মৌমাছি রয়েছে, সেই মৌমাছি, তোরা কি মনে করিস যে একটা মৌচাকে একটা রানী মৌমাছি রয়েছে, একটা মৌচাকের মধ্যে একটা রানী মৌমাছি রয়েছে, সে কি সবার সাথে জনন পদ্ধতি কন্টিনিউ করে নাকি? তা তো নয়। তাহলে সে অ্যাসেক্সুয়ালিও কি করতে পারে, প্রডিউস করতে পারে। যেমন হচ্ছে ধর, খুব যদি বলা হয়, আগের যে আমাদের এই যে ড্রাগন বলতে আগের যে ধর ডাইনোসরাস ছিল, ডাইনোসরাসের কোনো জনন পদ্ধতির প্রয়োজন পড়তো কি? ওরা কোল্ড ব্লাডেড এনিমেল ছিল, ওরা জেনারেলি অ্যাসেক্সুয়ালি ওরা প্রজনন করতো, বুঝতে পেরেছো? ওদের দরকার পড়তো না। তো যাই হোক, তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে ভাই, আমার কিছু করার নেই এখানে, তোমাকেও মনে রাখতে হবে, আমাকেও মনে রাখতে হবে। তাহলে যারা হচ্ছে বোথ সেক্সুয়ালি এবং অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, তারা হচ্ছে কে, হাইড্রা। ক্লিয়ার? চলো, আর বাকি নামগুলো সব এখানে আছে, বলে দিলুম। নেক্সট। তাহলে 5টা কোশ্চেন বায়োলজির হয়ে গেল, এবার আমরা কেমিস্ট্রির দিকে এগোচ্ছি। কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সল্টস আর অ্যাসিডিক ইন নেচার, সব বোনাস করেছে, বলো। ওইসব গল্প তো পরীক্ষার হলে চলবে না, ওই গল্পটা আমি পড়ানোর জন্য ঠিক আছে। সোডিয়াম কার্বনেট হবে না সোডিয়াম অ্যাসিটেট হবে না সোডিয়াম ইয়া হবে, এবার আমি প্রত্যেকটা এক একটা করে করছি। অপশন এ, সোডিয়াম কার্বনেট, Na2CO3, সোডিয়াম কার্বনেট, এখানে অপশন এ দিচ্ছি ওই জন্য আমি, ঠিক আছে। বেশ, এটা কি হয়, কার্বনিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড। দাদা নামই শুনিনি। এইটা থেকে তৈরি হয় কি, Na2CO3, ঠিক আছে। এর সংকেত কি দাদা, সব বলে দিচ্ছি আমি এখানে, HCO3 প্লাস এটা হচ্ছে NaOH দিয়ে তৈরি করে কি, Na2CO3। এবার বলে দিই, এটা একটা বেসিক। কেন বলছি, কি কারণ, পরে আসছে। নেক্সট, অপশন বি তে কি ছিল বল, সোডিয়াম অ্যাসিটেট, CH3COO, এটা কি থেকে তৈরি হয় দাদা, অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড। পরীক্ষার খাতায় এত তাড়াতাড়ি কোনোদিন লিখি নাই আমি। CH3COOH প্লাস NaOH দিয়ে তৈরি করে কি, CH3COONA। এটার নেচার হচ্ছে কি, বেসিক। অপশন সি তে কি ছিল, অ্যামোনিয়াম ফসফেট। সংকেত বলতো বাপ, বাড়ি গিয়ে পিটিয়ে আসবো। NH4+3PO4 কি করে তৈরি হয় দাদা, বলে দেবো। অ্যামোনিয়াম রয়েছে, তার মানে অবশ্যই ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড প্লাস কি আছে, অ্যামোনিয়া দিয়ে তৈরি হচ্ছে কি, ওটা তৈরি হচ্ছে। এবার সংকেত, এটাও হচ্ছে কি, বেসিক নেচারের। ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4, অ্যামোনিয়ার সংকেত NH3। ভেরি গুড। এটা হচ্ছে বেসিক নেচারে। তাহলে আমাদের প্রত্যেকটাই যদি বেসিক নেচার হয়, চেয়েছে অ্যাসিডিক নেচার, অ্যান্সার কি হবে, নান অফ দ্য অ্যাভাব। এবার দাদা প্রশ্ন বলো, এবার কোশ্চেনটা আসি, দাদা সব কি করে আমাদের বেসিক হয়ে গেল, একটাও তো অ্যাসিডই দিতে পারতো। আচ্ছা, প্রথম অ্যাসিডটা কি আছে রে, কার্বনিক অ্যাসিড,
এটা একটা উইক অ্যাসিড। এখানেও যেটা অ্যাসিটিক অ্যাসিড আছে এটাও একটা কি উইক অ্যাসিড। এখানেও যেটা ফসফরিক অ্যাসিড রয়েছে এটাও কি উইক। কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা বেস। এটা কি? এটা একটা বেস, মানে ক্ষার। এটাও হচ্ছে কি স্ট্রং ক্ষার, মানে এবং বেস শুধু নয়, এটা হচ্ছে স্ট্রং, মানে একটু হলেও স্ট্রং। এটাও স্ট্রং। কনক্লুশনে আসবে এরপরে। NaOH হচ্ছে একটা স্ট্রং বেস। তাহলে উইক অ্যাসিডের সাথে যদি স্ট্রং বেস অ্যাড করা হয় তাহলে সেটা অবশ্যই হবে কি বেসিক নেচার। কি বলতে চাইলাম কথাটা বুঝতে পারলি এতক্ষণ পর? যে অ্যাসিড যদি আমার উইক হয় এবং বেস যদি আমার স্ট্রং হয় তাহলে যে সল্ট তৈরি করবে এগুলো কি এক একটা করে সল্ট, এগুলো হচ্ছে এক একটা করে সল্ট, সেগুলো কি এক একটা হচ্ছে বেসিক নেচারের তৈরি করবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলি? টুইঙ্কেল বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে উইক অ্যাসিডের সাথে যদি একটা স্ট্রং বেস যদি মেশাই তাহলে যে তৈরি হবে লবণটা সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে একটা বেস তৈরি হবে, একটা বেসিক, মানে বেস। তাহলে এই জন্যই হচ্ছে এগুলো হবে না। এবার দাদা তুমি সব বললে, দাদা তুমি সব বললে, তাহলে আমাকে একটা উদাহরণ দিলে না। কপি, এখান থেকে নিয়ে আসি, পেস্ট মারি। দাদা একটা উদাহরণ তো দাও অ্যাসিডিক সল্টের, নাকি একটা অ্যাসিডিক সল্টের উদাহরণ দাও। কবে তোরা বলতে শিখবি রে নিজে থেকে, না সব আমিই করে দেবো তোদেরকে? অ্যামোনিয়াম ক্লোরাইড ধর, হুম, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে একটা কি অ্যাসিডিক সল্ট। কি করে তৈরি হচ্ছে দাদা? না তৈরি তৈরি হচ্ছে অ্যামোনিয়া আছে প্লাস হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে। যদি কারুর কোনো প্রশ্ন থাকে যে হাইড্রোজেন ক্লোরাইড স্ট্রং না উইক, তাহলে তোমরা একবার হাতে ঢেলে দেখতে পারো। হাতের তালুতে এক ফোঁটা হাইড্রোজেন ক্লোরাইড ড্রপারে করে নিবি, দিয়ে কি করবি ঢেলে দিবি, বুঝলি? আর যদি পড়াশোনা না করিস তাহলে একবারে হাতটা টুবিয়ে দিবি, তাহলে বুঝতে পারবি। দুটোই হচ্ছে কি স্ট্রং। তাহলে কি হবে, তৈরি হবে একটা অ্যাসিডিক সল্ট তৈরি হবে। আমাদের যখন আমরা গ্র্যাজুয়েশনে পড়ি শ্যামসুন্দরে তখন আমাদের ছিল, বুঝলি তো, হাইড্রোজেন ক্লোরাইড। তো আমাদের ওই কিংসুক বলে যে ছেলেটা এখন পুলিশের চাকরি করছে, সে তার একটা বন্ধুকে জব্দ করার জন্য এটা করেছিল। হাত এই আমাদের কড়ি আঙুলের ওপরে এক ফোঁটা ঢেলে দিয়েছিল, নখ ফেটে বেরিয়ে গেছিল HCl, জানিস? নখটা ফেটে বেরিয়ে গেছিল, এরকম খতরনাক এটা। করতে যায় না জানো, বলে দিলাম বলে আবার করে দিলি দিয়ে সব আমি জেল খাটবো দিয়ে। তাহলে বোঝা গেল, তাহলে কি বোঝা গেল না, স্ট্রং এর সাথে যদি আমরা একটা স্ট্রং মেলাতে থাকি, স্ট্রং বেসের সাথে যদি আমরা একটা স্ট্রং অ্যাসিড মেশাই, এটা হচ্ছে স্ট্রং বেস, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাহলে আমার তৈরি হবে কি অ্যাসিডিক সল্ট। আর যদি কি বললাম, যদি আমার উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেস মেশাই সেটা তৈরি হবে কি একটা বেসিক। মনে থাকবে কি মনে থাকবে না? না মনে থাকলে পিটু। এবার বলছে বার্নিং ম্যাগনেসিয়াম রিবন, রিবন মানে তার ধরে, প্রডিউস হোয়াইট অ্যাশ হুইচ ডিজলভস ইন ওয়াটার টু ফর্ম। এক কথায় জানতে চেয়েছে যে এই সাবাস, নান অফ দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আগে ইকুয়েশনটা লিখে দিই। একটা Mg বলে একটা পদার্থ আছে যেটা হচ্ছে, এটা জেনারেলি সলিড পাওয়া যায়, তার সাথে অক্সিজেন আছে যেটা জেনারেলি গ্যাসে হয়, নাকি রে? এটা থেকে তৈরি করে কি জানিস, MgO, বাহ, প্লাস এনার্জি। শুধু ওইটুকু বলে থামবো না তো বাবা, এইখানে যদি এটাকে করা যায়, এটা 2 করে দে, এখানেও 2 করে দে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটা কি জিনিস? এইটাই হচ্ছে ওই সাদা রঙের যে অ্যাশ, MgO, সেটার নাম কি?
ওটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যেটা আমাকে উত্তর দিল। ক্লিয়ার? এ নিয়ে কারুর কোনো অসুবিধা নেই? এরপরে যেটা বলবো সেটা নিয়ে একটুখানি বলো আমাকে। এটা একটা কেমিক্যাল রিয়াকশন বলে নাকি, যে কোনো এই ধরনের রিয়াকশনকে কেমিক্যাল রিয়াকশন। এই কেমিক্যাল রিয়াকশনে দু ধরনের হয়। এক হতে পারে এনার্জি প্রডিউস হয়, আর এক হতে পারে এনার্জি দিয়ে তারপরে আমাকে রিয়াকশনটা চালাতে হয়। এই তো শিখে গেছে সব। তাহলে যে কেমিক্যাল রিয়াকশন তাহলে দু ধরনের হতে পারে জেনারেল। ঠিক আছে, একদম ভেরি গুড। তাহলে একটা হচ্ছে কি এক্সোথার্মিক, আর একটাকে বললো কি এন্ডোথার্মিক। এগুলো পরীক্ষায় আসবে যে কি ধরনের রিয়াকশন। এই কোশ্চেনটাই ঘুরিয়ে দিয়ে দিল, এটা কি ধরনের রিয়াকশন। দেখো, এক্সোথার্মিক রিয়াকশন কথাটার মানে হচ্ছে কি, যেখানে এনার্জি প্রডিউস হয় অর্থাৎ বেরোবে। যেমন হচ্ছে এটা হচ্ছে তার এক্সাম্পল। আর যদি বলা হয় এন্ডোথার্মিক, তাহলে কি হবে? এনার্জি কি হবে? রিকোয়ার রিকোয়ার্স এনার্জি, যে কেমিক্যাল রিয়াকশনে আমার এনার্জির প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে আমার কি, যেমন হচ্ছে ফটোসিনথেসিস হোক। বাবরে, তুই তো অনেক বড় জায়গায় চলে যাচ্ছিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার 100 বার। জেনারেল আয়, ফটোসিনথেসিস যেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কি লাগে? এনার্জির প্রয়োজন পড়ে, এটাই পরীক্ষায় দেবে। আর যেটা তুই বললি ফিউশন, ওটাও পরীক্ষায় দিতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আচ্ছা আমাকে বাংলায় বলতো, সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে বিয়োজন বিক্রিয়া ঘটাতে হয় নাকি? ঠিক বললাম? স্টেটমেন্টটা ঠিক আছে সবার মত অনুযায়ী? হ্যাঁ। তার মানে এক কথায় হাইড্রোজেন বোমা বানানোর জন্য আমার কি লাগবে? তার মানে আমাকে একটা নিউক্লিয়ার ব্লাস্ট করে তারপরে আমাকে একটা হাইড্রোজেন বোম বানাতে হবে নাকি? আর হাইড্রোজেন বোম বানিয়ে ফেললে মোটামুটি, যদি কন্ট্রোল, সব গোটা দুনিয়াটাই ভেতরে নষ্ট হয়ে যাবে, পুরো একদম ব্ল্যাক হোল তৈরি হয়ে যাবে একদম। আচ্ছা ওসব ভাবছি তাই, যেদিন আমি সেদিন সব শেষ করে দেবো নে। আচ্ছা তাহলে বোঝা গেল এটা। তারপরে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লো রেজিস্টিভিটি, সব বোনাস করেছে বল। অ্যান্সার তো দেয়াই আছে রে, নাইক্রোম। নাইক্রোম তো পরীক্ষায় আসবে না খোকা, নাইক্রোমের যে ক্যারেক্টারিস্টিক সেটা আসবে, সেটা বলো। লো রেজিস্টিভিটি একটা তো বলেই দিয়েছে, ছেলেপুলে না, মানে মুখস্থ করে পড়ে জীবনটা শেষ করে ফেলেছে। আর একটা কি হাই টেম্পারেচার, এই হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট। বোঝাতে দে বোঝাতে দে। রোদটা কম, আর এ তো হোক না। আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল হয়, আর আর প্রপোর্শনাল টু 1/a হয়, তাই তো? সে কোন একটা ভদ্রলোক ছিল না, কি নাম ছিল এর? বাহ। তাহলে হ্যাঁ, ওম নয়, ওমেরই সূত্র নাকি এটা? আচ্ছা, আর প্রপোর্শনাল টু এল আর আর প্রপোর্শনাল টু 1/a, এর সাথে কি সম্পর্ক আছে এর? কোনো সম্পর্কই নেই, ভালো করে বোঝ। লো রেজিস্টিভিটি অর্থাৎ যার হচ্ছে রোধটা কম, এবং হাই মেল্টিং পয়েন্ট, এবং যার মধ্যে গলনাঙ্ক বেশি, যার গলনাঙ্কটা হচ্ছে বেশি, সেটাই হচ্ছে কি নাইক্রোম তার। এই জন্যই এই তারটাকে হিটারে ইউজ করা হয়। আগের যে হিটার ছিল সেখানে নাইক্রোম তার ইউজ করতো কেন? এই কারণে। আর ওই যে তুই বললি পেঁচিয়ে 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 রাখতো,
তাহলে এলটা বেড়ে যেত, বোঝা গেল? তাহলে এলটা বেড়ে যাওয়ার জন্য রোধটাও কি হয়ে যেত, বেড়ে যেত। সেজন্য আরো তাপ, তাপ প্রডিউস করতো আর কি, আরো হিট প্রডিউস করতো এটা, ওটা আলাদা কনসেপ্ট। তো যেটাই হোক, নাইক্রোম হচ্ছে আমার লো রেজিস্টিভিটি এবং হাই মেল্টিং পয়েন্ট। হ্যাঁ বলে ফেলো, হ্যাঁ বলো। আমি ভুল বলছি না এদিকটা? আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এল, এল বাই এ, নাকি রো ইজ ইকাল টু? হ্যাঁ ওটা লেন্থের সাথে বলে ফেললাম না, আর প্রপোর্শনাল টু রো। হ্যাঁ আর প্রপোর্শনাল টু রো হবে না কেন, ঠিকই তো আছে। এ তো হ্যাঁ, না না, আমি যেটা বলছি সেটা তুই ধরতে পারছিস না। এটা ঠিক আছে রেজিস্টিভিটি, হ্যাঁ ঠিক আছে, রেজিস্টিভিটি ঠিক আছে, আমি বলছি রোধটা, রোধটা বেড়ে গেলে, মানে রোধটা বাড়লে লেন্থটা বাড়াতে হবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি সেটাও পরে, কি দিয়ে তৈরি বল? একটা নিকেল, বেশ। আর এটা হচ্ছে ক্রোমিয়াম, শুধু ওইটুকু জানলে হবে না। কত পার্সেন্ট করে আছে বল? ওরে বাপ রে, সব দেবে রে। ক্রোমিয়াম থাকে 20%, আর নিকেল থাকে 80%। এই রেশিও করলে হয় টু, সরি 4:1, 4:1, এই অনুপাতে থাকে, মনে থাকবে? এটা যেন মনে থাকে। নাইক্রোম তার নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। নিকেলের পরিমাণ 80%, ক্রোমিয়ামের পরিমাণ 20%। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং উড বি ইনকারেক্টলি টু ইউজ, ইনকারেক্ট টু ইউজ, সরি, এদের মধ্যে কোনটা ইনকারেক্ট ইউজ করতে, বলো। কোশ্চেন তোদের হাতেও আছে, বল, বল। কেন? কেন? উত্তর কি, অ্যান্সার কি? ভেরি গুড। এবার তাহলে আমরা কি ইউজ করতে পারি? অ্যাটম অফ এ কম্পাউন্ড আমরা ইউজ করতে পারি না। তাহলে ঠিক আছে, এবার ইউ ক্যান ইউজ বা ইউ ক্যান হ্যাভ, কিভাবে ইউজ করা যেতে পারে যদি আমরা ইউজ না করতে পারি? অ্যাটম ইন এ কম্পাউন্ড ইউজ করা যেতে পারে। বলার পেছনে কারণ আছে, এগুলো দেবে পরীক্ষায়, তখন বিপদ পড়বি, ঠিক আছে? এটা ইউজ করা যেতে পারে। অর কি ইউজ করা যেতে পারে? মলিকিউল বা মলিকিউল অফ আ কম্পাউন্ড, এটা ইউজ করা যেতে পারে। দাঁড়া, এখানেই শেষ নয়, আসছি এরপরে। আর কি ইউজ করা যেতে পারে দাদা? অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, এটাও ইউজ করা যেতে পারে। এগুলো ইউজ করা যেতে পারে, যে অ্যাটম ইন আ কম্পাউন্ড ইউজ করা যেতে পারে, মলিকিউল অফ আ কম্পাউন্ড এটা ইউজ করা যেতে পারে, অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট এটাও ইউজ করা যেতে পারে। এবার দুটো স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট দুটোর মানে কি? এ মোল অফ অ্যান এলিমেন্ট, এই স্টেটমেন্টটার মানে কি আমাকে বলবি তোরা। আর বলবি এ মোল অফ আ কম্পাউন্ড, এই দুটো স্টেটমেন্টের মানে কি আমাকে বলতো বাপ। তাহলে জানবো যে হ্যাঁ চলো সায়েন্স তোমরা সব, আমি সব কিছুই বলতে চাইছি না, তোকে বলে দেয়া আছে, তোকে বলে না পরীক্ষার খালায়, যে এ মোল অফ এ অফ অ্যান এলিমেন্ট, এই কথাটা, এই স্টেটমেন্টটার মানে কি? এত বছর ধরে পড়ে আসছিস, মাধ্যমিকের প্রশ্ন এগুলো। আর কারুর কিছু আমি বলবো?
A mole of an element is the amount of the element is the amount of the element that contains 6.023 or 2 লেখে অনেক জায়গায় 10 to the power 23 atoms, of which it is made up of. ট্রান্সলেশন তো করতেই হবে বাপ। তাহলে কি বলছে, এ মোল অফ এন এলিমেন্ট, এই কথাটার মানে হচ্ছে ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য এলিমেন্ট, ওই এলিমেন্টের অ্যামাউন্ট কতটা, না যেটা যে এলিমেন্টটা কন্টেন করে আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাটম, অফ হুইচ ইট ইজ মেড অফ, যে এলিমেন্টটা দিয়ে এটা তৈরি তার এতগুলো অ্যাটম সে ধরে রয়েছে। আর এই মোল অফ আ কম্পাউন্ড কথাটার মানে কি, একইভাবে বলে ফেলো, চেষ্টা করো একটু, বলো বলো। ইজ দা, আমাকেও লিখতে হবে তো, আমাকে একটু লিখতে হবে। অফ দা কম্পাউন্ড দ্যাট কন্টেন্স 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যেটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার, মলিকিউল। একদম, ইট ইজ মেড আপ অফ। মনে থাকবে কি মনে থাকবে না, তাহলে এই দুটো স্টেটমেন্ট কিন্তু তোমরা একটু মুখস্থ রাখার কোনো দরকার নেই তো, বোঝা যাচ্ছে তো। এ মোল অফ আ কম্পাউন্ড কথাটার মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউল থাকবে, কম্পাউন্ডের ক্ষেত্রে মলিকিউল থাকবে, আর যদি এলিমেন্ট বলা হয় তাহলে অ্যাটম থাকবে। বোঝা গেল কি বোঝা গেল ডিফারেন্সটা কি, যদি বলে মোল অফ অ্যান এলিমেন্ট তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাটম থাকবে, এলিমেন্টের সাথে অ্যাটম, আর কম্পাউন্ডের সাথে থাকবে কি, মলিকিউল। মনে থাকবে কি মনে থাকবে না। সুতরাং তোমাদেরকে স্টেটমেন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা ঠিক, এই দুটো জায়গায় উল্টো পাল্টা করে দেবে, বাকি সবটাই এক থাকবে। বোঝা গেল। এবং স্টেটমেন্ট ওরা বিভিন্ন ভাবে দিতে পারে। তাহলে কোশ্চেনটা কি ছিল আমার আলটিমেটলি, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উড ইনকারেক্ট, ইনকারেক্ট হচ্ছে অ্যান অ্যাটম অফ এ কম্পাউন্ড হতে পারে না, অ্যাটম ইন এ কম্পাউন্ড হতে পারে, মলিকিউল অফ আ কম্পাউন্ড হতে পারে, অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, এইগুলো লেখা যেতে পারে। এই ধরনের কোনো মানে জিনিসপত্র লেখা যাবে না। তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। আর এর থেকে আমরা জানতে পারলাম দুটো স্টেটমেন্ট তার মানে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে দ্য বয়লিং অ্যান্ড ফ্রিজিং পয়েন্টস অফ ওয়াটার আর এক্স্যাক্টলি ড্যাশ ডিগ্রিজ অ্যাপার্ট ফর অন দ্য ফারেনহাইট স্কেল। সব বোনাস। এবার বলি, আচ্ছা তাই হোক। দ্য ফ্রিজিং পয়েন্ট যদি বলা হয় ফারেনহাইট স্কেলে কত হয়, আর দ্য বয়লিং পয়েন্ট ফারেনহাইট স্কেলে কত হয় সেটা আগে বলো। 180 না 250, ওসব পরে হবে। -32 ফারেনহাইট স্কেল মাইনাসে। আর কারুর কিছু বলার আছে? 32 ডিগ্রি ফারেনহাইট, আর বয়লিং পয়েন্ট 212 ডিগ্রি। এত কিছু না জেনে দাদা অন্য কিছু তাহলে এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে আমরা দেখতে পাবো 180 ডিগ্রি, তাই তো। তাহলে 180 ডিগ্রি অ্যাপার্ট, এটা বোঝা গেল যে বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে 180 ডিগ্রির পার্থক্য। দাদা এত কিছু তো পরীক্ষার হলে মনে থাকবে না, কিছু মনে রাখা যাবে। আমি বলছি সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের একটা সম্পর্ক আছে কাকা, সেটা মনে রাখো। C/5, একদম, বহুবার বলেছি অফলাইনে, M-32/9। আমরা জানি, কি জানি, তোমরা কি জানো বলো, তোমরা অনেক কিছুই জানো বলো।
জলের ফ্রিজিং পয়েন্ট কত হয়? 0 হয় না? তাহলে 0/5 ইজ ইকাল টু এফ মাইনাস 32/9। এখান থেকে ক্যালকুলেশন করে কি হয়? 0/5 মানে 0, 9 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে? 0। তাহলে এফ ইজ ইকাল টু পেয়ে গেলাম কত? 32। এফ এ এবার সি এর জায়গায় যদি তুই 100 বসাস, 100 ডিগ্রি বসাস, তাহলে ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু এফ মাইনাস 32/9। মুখস্থ রাখার কোনো দরকারই নেই। এটা হচ্ছে 20। তাহলে 9×20 180, আর তার সাথে এফ যোগ করলে হয়ে যাবে কত? 212। বোঝা গেল? তো সব মুখস্থ রাখার কোনো জায়গায় নেই। তাহলে এত ডিগ্রি হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট, আর এটা দিয়ে যে কোনো রকম ট্রান্সফার মানে করা যাবে। জানি না তো। কেলভিনের সম্পর্ক হোমওয়ার্ক। হ্যাঁ, লিখে দিই দাঁড়া তো। কেলভিন স্কেল। কেলভিন স্কেল সম্পর্কে নেক্সট দিন জানতে চাইবে, এটা হোমওয়ার্ক। সব বলে দেবো না, হতচ্ছাড়ার দল। তারপরে নেক্সট, এবার ফিজিক্স। বেশি নেই, 5টা কোশ্চেন আছে, তাড়াতাড়ি ঝপাঝপ। Acceleration due to gravity on a moon is 1/6 on that earth. আচ্ছা, how much would an astronaut weigh? আচ্ছা, এটা এটা ভুল আছে, এটা কেজিএফ হবে, নট কেজি, এটা কেজিএফ হবে। যদি কোশ্চেনেও ভুল থাকে কোশ্চেনটা ঠিক করে নিস। কেজিএফ অন আর্থ। তোদের বলে দিয়েছে 15 নিউটন ওয়েট, 150 নিউটন ওয়েট, 90 নিউটন ওয়েট, আর 9 নিউটন ওয়েট। তাহলে 15 নাকি? পড়াশোনা ছেড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছ, গলায় দড়ি দেগা সব। দেখ, প্রথম কাজ কি? 90 কেজিএফ, এটাকে যদি আমাকে নিউটন ওয়েটে ট্রান্সফার করতে হয়, তাহলে আমাকে করতে হবে কি? এই 90 এর সাথে এই যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ দিয়েছে না, এটা বলে দিয়েছে তোমাকে জি এর ভ্যালু। কি ভ্যালু? জি এর ভ্যালু। যেটা তোমরা 9.8 বা এই ধরনের কিছু লেখো, ওরা বলে দিয়েছে তুমি 10 ধরো, সেইটাকে আমাকে গুণ করতে হয়। অর্থাৎ হয়ে গেল কত? 900 নিউটন ওয়েট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে 900 কেজিএফ, 90 কেজিএফ কে যদি আমরা চেঞ্জ করতে চাই, তোর আগে প্রসেস বোঝ, চ্যাপ্টার বোঝা থেকে আমি কেন হয় সেটা বলে দেবো। তাহলে দেখ, 90 হবে না অ্যান্সার, দেখ। 90, আরে এত লাফালাফি করলে কি করে হবে? আগে দেখ, 90 কেজিএফ সমান হচ্ছে কত? এত ইন্টু এত, এত নিউটন ওয়েট। এরপর তোমাকে বলে দিয়েছে যে গ্র্যাভিটি হচ্ছে মুনের গ্র্যাভিটি, মানে আর্থের গ্র্যাভিটি। ইজি লিখলাম, ইজি লেখা ভালো, ক্যাপিটাল জি। আর যদি মুনের গ্র্যাভিটি রেশিও নেওয়া হয়, তাহলে 1/6 অফ আর্থ। ঠিক আছে? তাহলে রেশিও কত হবে রে? এদিকে 6:1, সেটা বল আমাকে। তাহলে এইটা তোমাকে বলে দিয়েছে যে পৃথিবীর গ্র্যাভিটি হচ্ছে 6 গুণ হবে, মুনের গ্র্যাভিটি হচ্ছে 1 গুণ হবে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে নিউটন ওয়েটটা তোমরা পেয়েছো, সেটাকে পাতিকতায় গ্র্যাভিটি যত গুণ কম, সেই গুণটা দিয়ে ভাগ করে দেবে। এত নিউটন ওয়েট। এখান থেকে অনেক কিছু বলা যায়, এসকেপ ভেলোসিটি থেকে শুরু করে সবকিছু বলা যাবে। অত বলার দরকার নেই, আপাতত আমি বোঝাচ্ছি না, কারণ একটা বোঝাতে গেলে এখন অন্ধকার হয়ে যাবে। তাহলে কি প্রসেসটা কি শিখলাম আমরা? না, প্রসেসটা শিখলাম 150 নিউটন অ্যান্সার। যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে দিয়েছে 1/6 গুণ হচ্ছে আর্থের। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার পৃথিবীতে যে ওয়েটটা রয়েছে কেজিএফ এ, সেটা আমাকে নিউটন ওয়েটে ট্রান্সফার করার জন্য আমাকে সেই ওয়েটটাকে আমরা জানি না এমজি, ওই এমজি জি দিয়ে গুণ করতে হবে। ডাব্লিউ ইজিক্যাল টু এমজি আমরা জানি তো। হ্যাঁ, তাহলে এই ডাব্লুটা বার করার জন্য আমাকে এমজি জিটা দিয়ে গুণ করতে হবে। তাহলে জিটা দিয়ে গুণ করলাম, যেটা পেলাম সেটা হচ্ছে নিউটন ওয়েটে পেয়ে গেলাম। এবার ওই নিউটন ওয়েটটাকে তোমাকে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বলেছিল যে যতগুণ কম, অর্থাৎ মানে ওখানে এখানে যদি 6 গুণ হয়, ওখানে হচ্ছে 1 গুণ পাতিকতায়। হ্যাঁ, তাহলে ওই যে গুণটা যেটা বলে দিয়েছে সেটা দিয়ে আমি পাতিকতায় ভাগ করে দেবো। তোমাকে বলে দিত মার্সে
এই এই অঙ্কটাই যদি বলে দিত যে 1/5 1/5 ইন মার্স, তাহলে আনসার কত হতো? ব্যাস, 900 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 180 নিউটন। বোঝা গেল? মানে আমি বোঝানোর জন্য বলছি আর কি, অত ঝামেলা করার কিছু নেই, পাতি গুণ তারপরে ভাগ। কোশ্চেন আছে তোর কাছে, ফিজিক্সের প্রথম প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন তোদের কাছে স্পাইরাল দেওয়া আছে, তোদেরকে সবই তো করা আছে, সেখানে প্রথম প্রশ্ন এটা দেখ একটু, আর ওখানে একটু কারেকশন করে নিস, যদি কেজিএফটা না থাকে কেজিএফটা দিয়ে দিস একটু কারেকশন করে। সবই তো করে দেয়া আছে রে, তোদেরকে সবই দেয়া আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ ইউ লুক ইনটু এ মিরর অ্যান্ড ফাইন্ড দ্যাট দ্য ইমেজ, অর্থাৎ ইউর রিফ্লেকশন ইজ স্মলার দ্যান ইউ, দেন দ্য টাইপ অফ দ্য মিরর ইজ, সব বোনাস বল। আচ্ছা, কি বলেছে, ইমেজ বলেছে স্মলার, আচ্ছা ঠিক আছে, স্মলার বলেছে, তাহলে কি অ্যান্সার? যদি বলতো বিগার, যদি বলতো বিগার, ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, যদি বলতো সেম, তাহলে কি হতো? অতই সোজা নাকি? সবই তো মিরর। আচ্ছা, এবার যদি বলে স্মলার, তাহলে কি হবে? কনভেক্স। হুম। আর বিগার যদি বলে তাহলে হবে কনকেভ। এবার আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। ধর এটা একটা মিররের, আচ্ছা ধর, ভালো করে বোঝ আগে তারপরে দেখা যাক। এটা ধর তার সি, এটা হচ্ছে তার ফোকাস। এই একইভাবে মিররের এই দিকে কি থাকবে, একটা সি থাকবে একটা এফ থাকবে, এদিকে ধর সি আছে, এখানে ধর এফ আছে, ঠিক আছে। এবার সিটাকে কি বলে রে? গুলি মেরেছে তোর বাংলায়, সেন্টার অফ কার্ভেচার। এফটাকে কি বলে? ফোকাস। মান সম্মানে লাগে না আমার, ফোকাস। আচ্ছা, এফ হচ্ছে ফোকাস। এবার আমি বলছি এদের মধ্যে একটা অবজেক্ট আমি প্লেস করছি, কোথায় করছি খুব মন দিয়ে দেখো, আমি এদের মাঝে একটা অবজেক্টকে প্লেস করলাম, এটা ধর এ নামক একটা অবজেক্ট, ঠিক আছে, এ নামক একটা অবজেক্ট। এবার তোরা জানিস কি রে কিভাবে যায়? এইভাবে পার্টিকুলার একটা যাবে, তাই তো, একটা এদিকে যাবে, এটাকে বলি কি আমরা? ইনসিডেন্ট রে। কি বলি? ইনসিডেন্ট রে। এবার এই যে রেটা গেছে ধর, এটা তো রিফ্লেক্ট হবে, মিরর থেকে তো রিফ্লেক্ট হবে রে ভাই। এই যে রিফ্লেকশনটা যাবে এটা হচ্ছে ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। এটা এইদিকে তীর দিয়েছিলাম, তাহলে এটা যাবে এদিকে, এটা হচ্ছে কি? রিফ্লেক্টেড রে। দেখ না কোথায় ইমেজটা তৈরি হবে, তোরা দেখ শুধু একবার। আর এর ভেতর দিয়ে একটা চলে যাচ্ছে, এরপরে এখান থেকে আরো একটা এরকম যাবে, যেটা তৈরি হয় কোন দিকে? যেটা যাবে এই বরাবর, তাই না? যাও কি যাবে না? এই তো শিখে গেছিস তো, আলোক কেন্দ্র না কি সব বাংলায় বলছিস। হ্যাঁ, এইদিকে একটা যাবে, এটাও হচ্ছে কি একটা ইনসিডেন্টে। এবার এও কি করবে? রিফ্লেক্ট হবে তো, এও তো একটা রিফ্লেকশন দেবে। এবার এইটা এই জায়গায় গিয়ে যেখানে ম্যাচ হবে, সেইখানে হবে আমার প্রতিবিম্ব, অর্থাৎ এইখানে। বোঝা গেল না? বোঝা গেল না? এইখানে তৈরি হবে কি আমার প্রতিবিম্বটা, এইদিকে চলে গেল। হ্যাঁ, তাহলে কি হলো? এইখানে যে এটা এ ছিল, এটাও হচ্ছে এ প্রাইম লিখতে পারি। তাহলে এক কথায় বলা যাচ্ছে বস্তুটা যেটা আমরা সোজা দেখছিলাম সেটা আমরা সোজাই দেখবো, অর্থাৎ সেটাকে বলে, ব্যাস। সৎ বলে কোনটাকে রে? যাই হোক আমিও ভুলে গেছি। তাহলে এ ইজ গ্রেটার দেন এ প্রাইম, অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু এর থেকে ছোট তৈরি হবে, অর্থাৎ যে বস্তুটা আমরা নিয়েছিলাম না, তার থেকে প্রতিবিম্বটা কি হবে? ছোট তৈরি হবে।
ক্লিয়ার না? ক্লিয়ার না? পজিশনটা কোথায়? সি আর এফ এর মাঝখানে বা মধ্যবর্তী কোনো একটা জায়গায়। আর এটা হচ্ছে কি আমার কনভেক্স মিরর। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে কি কোশ্চেনে ছিল যে ইমেজটা ইয়োর রিফ্লেকশন ইজ স্মলার দ্যান ইউ, তাহলে কি নিয়েছি? কনভেক্স। যদি বলতো বিগার, কনভেক্সই লাগানো থাকে। আচ্ছা, বিগার যদি হয় তাহলে হচ্ছে কনকেভ, আর সেম যদি হয় তাহলে হবে। ডাক্তাররা কি দেখে? ও জানি না, আমি কোনোদিন যাই নাই। দেখতে হবে, দেখতে হবে। আমি কোনোদিন যাইনি তো, আমাকে দেখতে হবে তাহলে। আচ্ছা, তারপরে বলো, তাড়াতাড়ি বল। ইন এ ক্লাস 3 লিভার, 3 নম্বর ক্লাসের একটা লিভার রয়েছে। 3 নম্বর ক্লাস, আচ্ছা। দ্য এফোর্ট অ্যান্ড দ্য লোড মুভ কোন দিকে হবে? জানিস ভালো করেই যে দাদা ক্লাস 3 বললি, ফার্স্ট ক্লাসও বলতে হবে, সেকেন্ড ক্লাসও বলতে হবে, তার থেকে বলবো না নাকি? হুম, তাই? দীপাবলি আছে না চলে গেছে? দীপাবলি অমিট হয়ে গেল নাকি? পারপেন্ডিকুলার আরো কিছু মানে মানে তোরা ফিজিক্সের নতুন করে জন্ম দিবি তো, জানি তো, ভালো করে বল। ওরে ক্লাস 6 আছে রে, ক্লাস 6 আছে। একই দিকে, ইন দ্য সেম ডিরেকশন। সব বোনা আছে রে, লিভার ভুলে গেছে দেখো। ফার্স্ট ক্লাস লিভার দেখো, ফার্স্ট ক্লাস। আর ওসব বলে লাভ নেই, আগে দেখ। এটা দেখ দণ্ড, এইখানে রয়েছে কি? দণ্ড, দণ্ড, দণ্ড। এটাকে বলা হয় ফালক্রাম, বা যেটাকে তোরা কি বলিস, আলম কি বলিস ওটাকে? ফালক্রাম, হ্যাঁ। এই দিকে দিয়েছি কি আমরা? এফোর্ট মোশন। তাহলে এই দিকে উঠবে, তাহলে এই দিকটা হবে কি? লোড মোশন। বোঝা গেল কি বোঝা গেল না? এবার এই বাহুটাকে বলা হয় কি? লোড আর্ম। লোড আর্ম। আর এটাকে বলা হয় কি? এফোর্ট আর্ম। কোশ্চেন এরকম আসবে না? হ্যাঁ ঠিক আছে, এফোর্ট আর্ম। ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে জেনারেলি লোড আর্ম যেটা থাকে ওটা ইকুয়ালি হয় জেনারেলি কার সাথে? এফোর্ট আর্মের সাথে। দেখো যা বলে দেবো এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এবার এর এক্সাম্পল কি? সিস, সিসস যেটাকে বলে, হ্যাঁ, সিজর, কাঁইচি কাঁইচি, ঠিক আছে? জেনারেলি এফোর্ট আর্মটা হালকা ছোট হতে পারে লোড আর্মের থেকে, হ্যাঁ, কিন্তু জেনারেলি কি বলেছি ওই জন্য ইকুয়াল হয়, সমান হয় জেনারেলি, ঠিক আছে? বেশ দাদা, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস পরীক্ষায় কোশ্চেন তো এফোর্ট আর্ম দিয়েই দেবে, তাই না? সেকেন্ড ক্লাস কথাটার মানে হচ্ছে যে লোডটা থাকে, ভালো করে ডেফিনেশনটাকে বোঝো, লোডটা থাকে, লোড ইজ লোকেটেড ইন বিটুইন, বিটুইন, ইন বিটুইন ফালক্রাম মানে আলম্ব অ্যান্ড দ্য এফোর্ট। ওকে, লোডটা হচ্ছে লোকেটেড থাকে কোথা থেকে? বিটুইনে থাকে ফালক্রাম আর এফোর্টের। অর্থাৎ কিরকম দেখতে হবে দাদা? এই হচ্ছে একটি দ্বন্দ্ব নিয়ে নিলাম, এই একদিকে রেখে দিলাম আমি ফালক্রামকে, এইখানে থাকবে কে? লোড। এইখানে হচ্ছে আমার লোড।
আর এই দিকে হবে আমার এফোর্ট মোশন। এফোর্ট মোশন, লোড মোশন কোন দিকে হবে বাপ? অবভিয়াসলি ওপর দিকেই হবে, লোড মোশন। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো তো এইখান থেকে এইটুকু হচ্ছে আমার কি? লোড আর্ম। আর এই কোথা থেকে দেখাবো? এইখান থেকে এত দূরই দেখাই। হ্যাঁ, আর একটা পাতা লাগবে আমার। এটাকে বলা হচ্ছে এফোর্ট আর্ম। তাহলে সেকেন্ড লিভার যেটা, আমি এক্সাম্পলটা দিয়ে দিই আগে। এক্সাম্পল কি আছে বলো তো একবার? যে হুইল ব্যারো যেগুলো হয়, হ্যাঁ, গুগল খুলে দেখে নিবি। হ্যাঁ, হুইল ব্যারোজ, তারপর হচ্ছে বোটল ওপেনার্স, এসব তো তোরা জানবি। হ্যাঁ, নাট ক্র্যাকার্স, জাঁইতি কি বলে ওটাকে? গ্যাঁতি না জাঁইতি কি বলে না? জাঁতি, হ্যাঁ গ্যাঁতি নয় জাঁতি, আচ্ছা। ছি 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 ছি, আমাকে মানে ভর্তি হতে হবে, এগুলো যাবে। এই ক্ষেত্রে যে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে কি না, দেখো এফোর্ট আর্মটা বড়, এফোর্ট আর্ম ইজ গ্রেটার দেন লোড আর্ম। তোমাদেরকে এরকম কন্ডিশন দিয়ে দেবে, বলবে এফোর্ট আর্ম লেস দেন লোড আর্ম, এটা কোন ধরনের লিভার? এফোর্ট আর্ম গ্রেটার দেন লোড আর্ম, তাহলে এটা কি ধরনের লিভার? হ্যাঁ, তো এরকম তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো তখন তোমরা লিখবে। আর একটা পড়ে রইলো যেটাকে বলা হচ্ছে কি থার্ড ক্লাস, অর্থাৎ তৃতীয় শ্রেণী। সেটার ডেফিনেশনটা কি দাদা? এফোর্ট অ্যাপ্লাইড ইন বিটুইন, ইন বিটুইন, বল বল বল, ফালক্রাম অ্যান্ড লোড, অর্থাৎ আলম্ব আর লোডের মাঝখানে কে রয়েছে? এফোর্ট আর্ম রয়েছে। ঠিক বললাম? দ্য এফোর্ট ইজ অ্যাপ্লাইড, হ্যাঁ ঠিক আছে। এটা একদিকে রেখে দিলাম আমি ফালক্রামকে, একদিকে রেখে দিলাম আমি লোডকে, রেখে দিলাম। এফোর্ট দিচ্ছি কোন দিকে? মাঝখান বরাবর, তাহলে এদিকে হচ্ছে আমার এফোর্ট। তুই কি দেখছিস না ঘুমিয়ে গেছিস? তাই বল। আর এদিকে হচ্ছে লোড মোশন। এবার যদি আমরা হিসেব করি, দেখ এইখান থেকে এইটুকুটা হচ্ছে আমার কি? এফোর্ট আর্ম। আর এই গোটাটা হচ্ছে কি আমার? লোড আর্ম। ঠিক আছে, তাহলে কি কনক্লুশনে এলাম? লোড আর্ম ইজ গ্রেটার দেন লোড আর্ম, নাকি? এর একটা এক্সাম্পল দে তোমাকে, সব বলে দিচ্ছি অত। হ্যাঁ ঠিক আছে, নর্মাল এক্সাম্পল দে। ফিশিং রড, ঠিক আছে, ফিশিং রডটাই মনে আছে আমার, বাকি সব মনে নেই। ঠিক আছে, তাহলে এই ছিল তিন ধরনের তোমাদের লিভার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। সবটাই বলে দেওয়া হয়েছে, এবার দেখে লেখা। এটা বল, তাড়াতাড়ি বল, এখনো 15টা কোশ্চেন বাকি আছে, তাড়াতাড়ি বল। An object starts from at rest at x equal to 0 meter and moves with a constant acceleration of 3 meter per second square along in the x axis. During its journey from x is equal to এত to x is equal to 54, its average velocity is, পাতি কথায় বলে দিচ্ছি, এটা x axis ধরে নে, এইখানে 0 থেকে স্টার্ট করেছে, দিয়ে এই বরাবর যাচ্ছে, দিয়ে বলেছে এইখানে 13.5-এ ছিল, আর এইখানে বলেছে 54-তে এসছে। অঙ্ক এটা, আর কিছুই নয়, তাড়াতাড়ি করে ফেল। দিয়ে বলেছে এভারেজ ভেলোসিটিটা কত? ঝপাঝপ ঝপাঝপ কত দেখি। অতই সোজা, সেই আর কি, অতই সোজা আর কি। তোমাকে এখানে ডিস্টেন্স বলে দিয়েছে, তুমি ভি ওয়ান ভি টু পাবে কোথা থেকে শোনা?
মামার বাড়ির আবদার নাকি? বলে, কেউ বল, একটু ঘড়ি বল। V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। খা খা, কে খাচ্ছিস রে আমাকে না দিয়ে? এভারেজ ভেলোসিটি হচ্ছে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। এবার দাদা V1 আর V2টা বার করতে হবে। দেখো এই ধরনের অঙ্কে আমরা কি করব, স্টার্টিং পয়েন্টে বলে দিয়েছে x ইজ ইকুয়াল টু 0। দাঁড়াচ্ছে, কোমর ধরে গেল। স্টার্টিং পয়েন্টে কি বলে দিয়েছে, x ইজ ইকুয়াল টু 0, মানে রেস্টে 0, তাই তো? তাহলে কি করব, কোন ফর্মুলা আছে, তোমরা গতিবিদ্যার কোনো ফর্মুলা জানো? ও তো কাজে লাগবে না। অ্যাক্সিলারেশন দিয়ে কি করবি তুই এখানে? টাইম বলে দিয়েছে তোকে? টাইম না বলে দিলে এফ টি এর জায়গায় তুই কি বসাবি, 0? আর কিছু নেই? বলে ফেলো। আবার টি নিয়ে আসে, টাইমের কথা বলেই দেয়নি। তাহলে দেখো এই যে ভুলটা পরীক্ষার হলে আমরা করবো, যে টাইম দিয়ে আমাদের ফর্মুলাগুলো মনে আছে ছোটবেলাকার, কিন্তু এখানে টাইমের কথা শিখে গেছিস। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, শিখে গেছিস, আবার কি? তাহলে প্রথম দেখো, এবার মন দিয়ে দেখো, আমি ধরে নিচ্ছি v1 স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 × a × s1। ডিস্টেন্স একটা বলে দিয়েছে কত, 13.5, এটাকে আমি s1 ধরছি। তাহলে এখান থেকে v1টা বার করতে পারবো? আচ্ছা, ইউর ভ্যালু কত হবে এখানে বাপ? এটাকে বলা হয়, ভিটাকে হচ্ছে নর্মাল ভেলোসিটি, আর ইউটাকে কি বলে, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত, এক্স ইকাল টু 0 তে ভি ইউ ইজ ইকাল টু কত হবে, 0 হবে। তাহলে ইউটা কত হয়ে গেল, 0। ইউটাও 0। তাহলে v1 স্কোয়ার সমান 2 × এর ভ্যালু কত বলে দিয়েছে, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। 3, ইউনিট চেঞ্জ করার দরকার নেই, এটাও মিটারে আছে। এস বলে দিয়েছে কত, 13.5। এখান থেকে v1 এর ভ্যালু কত বেরোচ্ছে এক ঝটকায়, বলো তো দেখি। বলে, হ্যাঁ রে, হ্যাঁ, 81 হচ্ছে না এটা? এটা গুণ করলে কত হয়, 81 হয় না? তাহলে v1 ইজিক্যাল টু বেরিয়ে গেল 9। 9 কি ইউনিট, কি ভেলোসিটির ইউনিট কি হয়, মিটার/সেকেন্ড। বেশ, একইভাবে v2টা বার করো। অত সোজাভাবে বলছি তো, তোদের মনে হচ্ছে দাঁড়া চ্যাপ্টার পড়ানোর সময় ঠ্যাঙাবো। ইউ স্কোয়ার প্লাস 2 × a × s2। v2টা তোমায় বার করতে হবে, v2 স্কোয়ার সমান, ইউ তো আবার 0। তাহলে 2 × a এর ভ্যালু হচ্ছে 3, s2 এর ভ্যালু কত বলে দিয়েছিল, 54। এটা থেকে বল v2 এর ভ্যালু কত? 18। ক্যালকুলেশন করে দেখ, 324 আসছে, দিয়ে 18 হবে, 18 মিটার/সেকেন্ড। এবার এভারেজ ভেলোসিটি সমান আমরা কি জানি, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। একটা বেরিয়েছে 9, একটা বেরিয়েছে 18, ডিভাইডেড বাই 2। অত ভাবনা চিন্তা করার কি আছে, 27/2, 13.5 মিটার/সেকেন্ড। হয়ে গেল অ্যান্সার। অত ভয় খাওয়ার কি আছে? আমি এমনি ফোনের ভেতরে আছি, না গিয়ে মারতে পারবো না ধরতে পারবো, ভুলভালই বল কমসে কম। বোঝা গেল না, বোঝা গেল না কেন আমরা ইউ ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি নিলাম না? হ্যাঁ, তারপরে হচ্ছে এস ইজিক্যাল টু এস টি ইজিক্যাল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এগুলো কেন নিলাম না? না, এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টাইমের কথা কিছু বলেই দেয়নি। তাহলে আমরা টি নিয়ে করবোটা কি? বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ দে রে। তাহলে দুটো ফর্মুলা ইউজ করলাম, যেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 × a × s। সমু পালিয়ে গেল নাকি? যাই হোক, লাস্ট অঙ্ক আজকের, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, আর এটাই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। বলতো দেখি, বল।
কাইনেটিক এনার্জি কথাটার মানে কি? হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এরকম কোশ্চেন দিয়ে দিলি তো তবেই তো ছেলেরা কাঁদবে। আর তখনই ছেলেরা তোর মতো, তোদের যারা আমার কাছে পড়েছে তারা ঝপাঝপ বেরিয়ে আসবে। দেখো, ডাইমেনশন বার করো। কি বার করবে এদের? ডাইমেনশন বার করবে। হাফের ডাইমেনশন তোমাদের বার করতে হবে না। এম অর্থাৎ ভরের ডাইমেনশন কি হয়? এম। ভি কথাটার মানে কি রে? ভেলোসিটি কথাটার মানে কি? ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ এস বাই টি। ডিস্টেন্সের জন্য আমরা কি লিখি? এল। আর টাইমের জন্য লিখি টি। তাহলে আমরা লিখতে পারি না এল টি টু দি পাওয়ার -1? লিখতে পারি কি লিখতে পারি না? তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই যে এল টি টু দি পাওয়ার -1 এর মাথায় আবার একটা স্কোয়ার চাপানো আছে, দেখো ভি স্কোয়ার। তাহলে কি আসবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এলো? বেশ দাদা, এটা তো এলো। এদের মধ্যে থেকে কোনটার ডাইমেনশন এবার এটার সাথে মিলবে সেটা দেখতে বলেছে। এটা খুব হাই লেভেলের প্রশ্ন দিয়েছে। এম ইন্টু এ বার করে করে দেখো। এম এর জন্য এম, এর যদি বলি এর ডাইমেনশন কি হয়? ভি বাই টি। ভি বাই টি মানে হচ্ছে বাই এল বাই টি, কথাটার মানে হচ্ছে ভি, তার সাথে আর একটা টি আছে, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2। একদম ঠিক বলেছিস, এল টি টু দি পাওয়ার -2। তাহলে পেলাম কত? এম এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ রে, মিলল রে দাদা। মেলে নাই। এখানে একটা এম এল স্কোয়ার ছিল, এখানে একটা এল আছে, তাহলে এই অপশনটা হলো না। সেটা এখন বলে দিবি, জিরো তো হতে পারে না। এম ভি যদি বার করি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। এম জি, ভেরি গুড। সেই শক্তি নিয়েই সেই বস্তুটি নিচে পড়ে। কোনো একটি বস্তুকে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এমজিএইচ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কোনো একটি বস্তুকে, আমি ওকে বলিয়ে দিই, কোনো একটি বস্তুকে মাটি থেকে যে উচ্চতায় তুলে হলো, ধর এই উচ্চতায় তুলে ধরে রেখেছিস এখানে, এইখানে বস্তুটার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে, বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই পরিমাণ শক্তি নিয়েই বস্তুটি নিচে পড়বে। ভেরি গুড, তোমরা করতে পেরেছো, এটা ভেরি গুড। যারা করতে পারবে না তারা ডাইমেনশন দিয়ে করবে। দেখো এমজিএইচ এর ডাইমেনশন আমি বার করি। এম এর জন্য এম। জি কথাটার মানে অ্যাক্সিলারেশন, অর্থাৎ আর কিছুই নয়, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল জাতার। হ্যাঁ, তার মানে হচ্ছে যেটাই হচ্ছে নর্মাল সেটাই, এল টু দি পাওয়ার -2। আর এইচ হচ্ছে একটা লেন্থ, তার জন্য আরেকটা এল। তাহলে আলটিমেটলি পেলাম কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটার সাথে ম্যাচ করলো, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। কেমন লাগলো বল? গোটাটাই রেকর্ড হয়েছে, গোটাটাই রেকর্ড হয়েছে, তোমার চাপ নাই। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো এই যে ওয়ান লাইনার। হুম, দিয়ে দেবো। অত চাপ নিচ্ছিস কেন তুই? আমি যখন আছি তুই চাপ নিচ্ছিস কেন? একদম চাপ নিবি না। আমি কি করতে আছি বলো? এগুলো দিইনি কাউকে, বলো। কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিল প্রথম? হুম, কপিল দেব। দেখেছিস, যে ক্রিকেট জানে, যে ক্রিকেট ভালোবাসে, সে অ্যান্সার দেবে। তোরা হচ্ছিস কপিল দেব। কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান প্রথম? না, ইন্দিরা গোস্বামী। ইন্দিরা গোস্বামী। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলি কিছু কথা, যে এই কোশ্চেনগুলো ওয়ান লাইনার পড়তে গেলে শুধু এইটুকু হবে না, কি কি জানতে হবে এখান থেকে, খুব মন দিয়ে শুনবে বাবুরা, হ্যাঁ।
একদম প্রথম জানতে হবে সাহিত্য একাডেমি কবে থেকে দেয়া হয়। সাহিত্য একাডেমি দেয়া হয় কবে থেকে? সাহিত্য একাডেমি দেয়া হচ্ছে 1954 থেকে, 1954 থেকে। ঠিক আছে, এটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, যেটা সেটা হচ্ছে গভর্নমেন্টের দেয়া সেকেন্ড হাইয়েস্ট পুরস্কার। সেকেন্ড হাইয়েস্ট পুরস্কার। তাহলে অবভিয়াসলি প্রথম কোশ্চেনটা আসবে যে ফার্স্ট কোনটা? ফার্স্ট কোনটা বলতো? জ্ঞানপীঠ রে, জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে, যেটা কবে থেকে দেয়া হয়? 1965 সাল থেকে দেয়া হয়, কারণ এখানে এর প্রাইস মানিটা একটু বেশি থাকে। যাই হোক, এটা হচ্ছে তাহলে কি সাহিত্য একাডেমি হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট পুরস্কার। এবার তোমাদের জানতে হবে এটা কোন বিষয়ের ওপর দেয়া হয়। না দাদা, লিটারেচারের ওপর দেয়া হয়। লিটারেচারের ওপর দেয়া হয়। এবং আমাদের যে সংবিধানে যতগুলো ভাষা আছে, তাহলে ভাষা কত নম্বর স্কেডিউলে আছে? 8th স্কেডিউলে। এবং যতগুলো ভাষা আছে, কটা ভাষা আছে বাবারা? 22টা। 22টা ল্যাঙ্গুয়েজের ওপরে দুটোই দেয়া হয়, এই জ্ঞানপীঠও দেয়া হয় আর এই সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি সম্ভাব্য 24টা ল্যাঙ্গুয়েজের ওপর দেয়া হয়। একবার তুই একটু চেক করে নিস। ঠিক আছে, তাহলে যতগুলো ভাষা আছে সবার ওপর দেয়া হচ্ছে। এবার জানতে হবে প্রথম কে পেয়েছিল, ফার্স্ট। কিরম করে জানতে হয় বা কিরম করে পড়তে হয়, দেখো ফার্স্ট কে পায় না, সে নিয়ে হচ্ছেন আহ, আহ, মাখনলাল চতুর্বেদী। মাখনলাল চতুর্বেদী কত সালে পান? 1955 সালে পান। এই সাহিত্য একাডেমির কথা বলছি আমি, 1955 সালে পান। কিসের জন্য পান? হিন্দির জন্য, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজে সাহিত্যের জন্য পান, হিন্দি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, আচ্ছা প্রথম ফার্স্টই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কে পায়? ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কে নারায়ণ। আর কে নারায়ণা কত সালে পায় বাবারা? 1960 সালে পায়। তাহলে কিভাবে পড়তে হবে বুঝতে পারছো? আমি তোমাদের পড়া শেখাচ্ছি, যে একটা কোশ্চেন পেলাম দাগ মেরে বেরিয়ে গেলাম, দিয়ে ওই সেই এক একটা বই লেখা থাকে না 5,000 প্রশ্ন করুন, আরে 5,000 কোশ্চেন 50টা কোশ্চেন থেকে করা যাবে। ঠিক আছে, কিভাবে করতে হয় দেখো শুধু। তাহলে প্রথম ইংলিশ সাহিত্যে কে পায়? আর কে নারায়ণ, 1960 সালে, সাহিত্য একাডেমির কথা বলছি। আর মাখনলাল চতুর্বেদী পায় 1955 সালে হিন্দি সাহিত্যে। হয়ে গেল দাদা। এবার দাদা জ্ঞানপীঠ নিয়ে একটুখানি জ্ঞান দাও। জ্ঞানপীঠ পুরস্কার 1965 সাল থেকে দেয়া হয়। এবং এটা প্রথম কে পায়? বলে ফেল, বলে ফেল। ফার্স্ট শঙ্করা কুরুপ, জি শঙ্করা কুরুপ। হ্যাঁ, এবার জি শঙ্করা কুরুপ। ঠিক আছে, ইনি জি শঙ্করা কুরুপের লেখা বইটার নাম তোমাদের একটু জানতে হবে। দ্য ব্যাম্বু ফ্লুট, ইংরেজিতে দ্য ব্যাম্বু ফ্লুট। ওর ইয়েটা আমার মনে নেই, তোরা একটু গুগল খুলে দেখে নিস। দ্য ব্যাম্বু ফ্লুট, তোরা একটু দেখে নিস। ঠিক আছে, এবং ইনি কত সালে পান? 1965 সালেই পান। এই যে ইনি পেয়েছিলেন, এটা কোন লিটারেচার উপর পান? না মালায়ালাম লিটারেচারের উপর পান। মনে থাকবে, মালায়ালাম লিটারেচারের উপর পান। বেশ দাদা, বুঝলাম। আর কিছু এডিশনাল ইনফরমেশন দেয়া তো অনেক কিছুই দেয়, যেমন হচ্ছে প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, তার নাম আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী, এবং ইনি প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। এনার লেখা বইটাকেও বলতে পারবে এবং কত সালে? 1976 সালে ইনি পান। এনার লেখা যে বই, সে বইটার নাম ছিল, আমি যদি ভুল না করি, প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি।
এই বইটার জন্য উনি পেয়েছিলেন। তাহলে দেখো একটা প্রশ্ন থেকে অনেক কিছু পড়া যায়, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে পড়তে হবে, কিন্তু আমি একটা করে দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা চেষ্টা করো। বোঝা গেল? ওরে হ্যাঁ দে রে। এআইসিটির পুরো পুরো কথা কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ভেরি গুড। তারপরে বলো, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? আচ্ছা ঠিক আছে, যদি বলতো ডেনসিটি মিনিমাম, শিখে গেছিস। ডেনসিটি মিনিমাম বললেই হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। পিটিয়ে দেবো গিয়ে বাড়িতে গিয়ে একদম। আর এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে? আর যদি বলে শুধু জনসংখ্যা তাহলে হবে লাক্ষাদ্বীপ। ডেনসিটি মিনিমাম বললেই আন্দামান নিকোবর। বেশ। প্রথম কোন প্রতিদ্বন্দ্বী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিল? সিনহা? না, অরুণিমা সিনহা। এবার তোমাদের কোন প্রথম মহিলা ফার্স্ট উমেন, এগুলো বাড়ির কাজ, শুধু ফার্স্ট নর্মাল উমেন, আমারও তো জানার দরকার না, আমি খাতায় দেখবো। ফার্স্ট উমেন, ফার্স্ট ম্যান, ফার্স্ট, যদি ইনি ইন্ডিয়ান না হন তাহলে ইন্ডিয়ান কে ছিল, ঠিক আছে? ফার্স্ট ইন্ডিয়ান যে ছিল তাকে জানতে হবে, তাতে সে মেন হোক অথবা উমেন হোক, সেটাও জানতে হবে তোমায়। প্রথম ভারতীয় মহিলা কে ছিল, যদি এনারা না হয়ে থাকেন ভারতীয়, ঠিক আছে? আর যদি বাঙালি কেউ থেকে থাকে ইন বেঙ্গল, সেটাও তোমায় জানতে হবে যে বাঙালিদের মধ্যে প্রথম কে ছিল। এগুলো সব খাতায় আমি দেখবো, যদি না দেখতে পাই দেখবি, তখন লিখে পাঠাবি। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এটা মনে হয় পড়েছিল এবার, বলো। নিউমেস্টিক্স বলে না মুদ্রা সংক্রান্ত বিদ্যা? হ্যাঁ, সি তো হবে, হ্যাঁ। তারপরে বলো, পৃথিবীর মধ্যে কোনটি সবচেয়ে পুরনো এবং গভীরতম স্বাদু জলের খাত, বলো। পাক্কা? তাই হোক, বাকি ইনফরমেশন গুলো একটু জানবি, হ্যাঁ। আচ্ছা, আয়করের সাথে জড়িত প্যান কার্ডে প্যানের পুরো কথাটা কি? ঠিক করে বল। কোনটা? পার্মানেন্ট? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার না, কোনোটি নয় কি রে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ কি একটা? কোথায় আছে এটা? হুম, তাই নাকি? আর কোথাও নেই? সব জায়গাতেই আছে, সমুদ্রের ধারে ধারে একটু ঘুরতে জায়গা অনেক জায়গাতেই আছে। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে একটা বড় আছে, এটা ঠিক কথা। বাংলাদেশে প্রচলিত মুদ্রা কোনটা? আচ্ছা, আর বাকিগুলো কার কার, যেগুলো জেনে আসবি, রুপিয়া কোথাকার, কিয়াত কোথাকার, হ্যাঁ এগুলো জেনে আসবি। ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া। এইগুলো কাদের রাজধানী সেটাও জেনে আসবি। এটাই তো এরকম করেই তো পড়ে রে ভাই, তাই না? এরকম করেই পড়ে। নিম্নলিখিত কোনটি নিউক্লিয় শক্তিচালিত সাবমেরিন? আইএনএস নীলগিরি। আচ্ছা, 2024 সালে আর একটা, আর দুটো হয়েছে, দুটো নতুন হয়েছে, দুটো বা একটা, ঠিক আছে? তাদের নামগুলো কি কি? আইএনএস শক্তি আর, দেখে আসবি। নিউক্লিয় শক্তি সাবমেরিন আরো দুটো নতুন এসছে, তাদের নাম জেনে আসবি, লিখে নিবি খাতায়, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট। কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? ভারত নয়? আই হোক। কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা? ক্যালকাটা রিভিউ। না, ক্যালকাটা রিভিউ। এটা 1844 সালের পত্রিকা, এবং এটা সম্ভাব্য উইকলি ছিল, এটা ডেলি ছিল, ঠিক আছে? আর যদি বলে প্রথম উইকলি কোনটা, ওই জন্যই বলি যে বাংলা কোশ্চেন করতে নেই, কিন্তু এটা কি করবি বল। প্রথম যদি বলে ফার্স্ট উইকলি, না, হিকির বেঙ্গল গেজেট। হিকির, এই সরি জেড, হিকির বেঙ্গল গেজেট।
1870 ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল। ঠিক আছে, প্রত্যেক শনিবার বেরোতো, স্যাটারডেতে। তাও বলে দিচ্ছি। জেমস অগাস্টাস হিকি, হিকির বেঙ্গল গেজেট। ওই জন্য এদের বাংলার কোশ্চেন পড়তে নেই, জঘন্য। নিম্নলিখিত লাস্ট কোশ্চেন, কোন রাষ্ট্রের বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে বলো? না, সৌদি আরবে রয়েছে। রাশিয়াতে কোথায় পাবি? রাশিয়াতে ন্যাচারাল গ্যাসের রয়েছে সব থেকে বড়। সৌদি আরব। তাহলে এই ছিল তোমাদের আজকে হচ্ছে জিকের ক্লাস। ক্লিয়ার? এবার আমি এই ভিডিওটিকে স্টপ করব। হ্যাঁ, চলো আবার নেক্সট ক্লাস এটা হবে।